দাবদাহে পুড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। বিপাকে খেটে খাওয়া মানুষ, কাল খুলছে স্কুল কলেজ, বন্ধ প্রাক প্রাথমিক। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান ঢাকার কাজ ফেরা বহুতল ভবন, এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে মন্তব্য কাদেরের, আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে দাবি জাপা চেয়ারম্যানের। জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়ায় রেলের 4 একর জমি বেদখল, মালিকানা দাবি 96 জনের, মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। এবং পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী চক্রে 3 সদস্য গ্রেফতার, ফেসবুকে গোপন গ্রুপ খুলে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করার অভিযোগ। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। রেকর্ড ভেঙে এবারে তাপপ্রবাহ ছুঁয়েছে পারদের নতুন স্তর। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দাবদাহ না কমায় চলমান হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। তবে এবার আওতামুক্ত থাকবে সিলেট অঞ্চল। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল 1 মাস ধরে দেশে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। রিক্সা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির যেন শেষই নেই। আগে যেভাবে ডিউটি করতাম সেভাবে গাড়ি চালাতে পারছি, 2 ঘন্টা 3 ঘন্টা চালাইলে অসুস্থ হয়ে আছে, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। গরমে অনেক খুব কষ্টকর যন্ত্রণাই লাগছে, অনেক বেশি গরম, এবং এই গরমে আমরা অনেক অতিষ্ঠ, বিকজ আমাদের দেশে গাছপালা খুবই কম লাগানো হচ্ছে। চলমান তাপপ্রবাহ এপ্রিল জুড়েই অব্যাহত থাকবে। এমন অবস্থায় হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়ে 30 এপ্রিল পর্যন্ত বহাল রেখেছে আবহাওয়া অফিস। আজকের তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি একই রকম থাকবে, হয়তো 0.5 এদিক ওদিক হতে পারে, এবং এটা আগামীকালকেও তাই, পরশুদিন একটু বাড়তে পারে। তার পরশুদিনের পর থেকে আপনার তাপমাত্রা যেটা গ্র্যাজুয়ালি কমার দিকে যেতে পারে। চলমান তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে, এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। হিট স্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি ও তাপদাহের কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল খুলছে স্কুল কলেজ। তবে শ্রেণী কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। সকাল 8টা থেকে 11:30টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, জানিয়েছে মন্ত্রণালয়। কাজঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। সোলাইমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাজঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয় ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়, আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি। তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে, আমাদের মেশিনে যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে।
শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রফিক আজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে। শেডের মধ্যে অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে। কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন, ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বৈশাখের খরতাপে পড়ছে চুয়াডাঙ্গা সহ আশেপাশের জেলাগুলো। কয়েকদিন টানা তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের। তাদের জন্য শুকনো খাবার চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিলেও বরাদ্দ পায়নি স্থানীয় প্রশাসন। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা দেশের অন্যতম উষ্ণতম জেলা। দাবদাহের শুরু থেকে মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার চলতি মৌসুমে জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। সূর্যের তেজ বেড়ে গেলেই বন্ধ হয়ে যায় কাজ। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যে গরম পড়ছে, গরমে টিকতে পারছি না, ভাড়াই হচ্ছে না, মানে মানুষ জনে বেড়াচ্ছে, আমরা গাড়ি চালাবো কেন করে, রোদে গা হাত পা পুড়ে যাচ্ছে, কোনো প্যাসেঞ্জারও হচ্ছে না, ভাড়া ভিতরে হচ্ছে না, আমাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। গেল 21 এপ্রিল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য 10,000 প্যাকেট শুকনা খাবার চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা ত্রাণ অফিস। প্রতিটি প্যাকেটে থাকবে 10 কেজি চাল, 1 কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, 1 লিটার সয়াবিন তেল, 100 গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়া। তবে কবে বরাদ্দ মিলবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। যে সমস্ত দরিদ্র পেশাজীবী লোক তাপদার কারণে তাদের কর্মের সক্ষমতা হারিয়ে ফেলছে, এমন অবস্থায় তাদের সাহায্য সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা শুকনা খাবারের চাহিদা ইতিমধ্যে 10,000 প্যাকেট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এদিকে 2 মের আগে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে অতি তীব্র তাপপ্রবাহ চুয়াডাঙ্গার উপরে বহমান আছে। এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্রীয় ফোরকাস্টে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যে দলের ভেতরে গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। বিস্তারিত আহাদ চৌধুরীর রিপোর্টে। শনিবার সকালে রাজধানীতে জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। রাজনীতিতে শেরেবাংলা একে ফজলুল হকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে সাধারণ মানুষের মধ্যে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরেবাংলা ছিলেন অন্যতম। আমাদের যে প্রত্যয়,
যে অঙ্গীকার সেটা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাওলানা ভাসানী শেরে বাংলায় কে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। শেরে বাংলার অবদান গ্রাম বাংলার মানুষের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। লড়ে যাচ্ছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলের বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির বর্ধিত সভার উদ্বোধনীতে যোগ দেন দলটির চেয়ারম্যান, চিফ হুইপ, মহাসচিব সহ অন্যান্য নেতাকর্মীরা। জাপা মহাসচিব বলেন এরশাদকে একমাত্র প্রতিনিধিত্ব করে জিএম কাদের। যারা নির্বাচনের আগে দল ছেড়েছেন তারা ভুল করেছেন বলে মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে যে জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই যারা চলে গেছেন তারা ভুল করেছেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান দেখেছি, তাদের পক্ষে এটা একটা জীবন মরণের সংগ্রাম। আমার মনে হয়েছে তারা নির্বাচনে যেতেই হবে, যে কোনোভাবে নির্বাচন পার হতেই হবে, না হলে তাদের অস্তিত্ব সংকট হতে পারে। তারা জিনিসটাকে এইভাবেই নিয়েছিল। তিনটি বড় পরাশক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন কোনো গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সরকার পতনের ইতিহাস নেই। বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে। এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। বর্তমান সরকার রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না, তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বাবার আদর্শে দেশে বাকশাল কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার দেশকে লুটপাটের আখড়া বানিয়ে ফেলেছে এমন মন্তব্য করে তিনি বলেন বন, জঙ্গল, নদী, নালা, উজাড় মানুষকে একটি গ্যাস চেম্বারের মধ্যে বন্দি করে রেখেছে। বাংলাদেশ এখন একটি ডেথ ভ্যালি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের প্রসঙ্গে রিজভী বলেন যে নাম শুনলে আগে আওয়ামী লীগ 3 বার গোসল করত, সেই পাকিস্তানের মুখে বাংলাদেশের উন্নতির কথা শুনে গদগদ আওয়ামী লীগ। সমস্ত গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, এইটাই তো, সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন। এইটাই তার নীতি। এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ তো ওটা মানবে না। এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না, অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে। এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন।
50 বছরের ব্যবধানে জাল জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.94 একর জমি গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশের মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়াজালে শত কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে। আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ। মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এই জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাত বদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এম করে ভাঙ্গা চুরা দিত রেলের আলা। একটা রেলওয়ে ঝামেলা করে আর কি, একটা মামলা আছে রেলওয়ের সাথে। আপনার বাবা বাপের সম্পত্তি ওনার থেকে আমরা ওনার সন্তানের থেকে আমরা কিনে নিই। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামেলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে। পাশাপাশি নীতিমালা যেটা আছে সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল ভূমি কি কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিরহাট ডিভিশনে বাস্তবায়ন করেছি। আর সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সহসা এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। রাতের ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া গতির কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন কোম্পানি শেয়ারের দাম নিয়ে কারসাজি এবং গুজব রটনাকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুনার রশিদ। তিনি বলেন, গোপনীয় গ্রুপ খুলে বিভিন্ন মিথ্যা, ভুয়া এবং প্রতারণামূলক তথ্য সরবরাহ করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে আসছিল চক্রটি। দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা, ভুয়া, প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা। বিস্তারিত আল নোমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন লাগে।
ছয়তলা মার্কেটের তৃতীয় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা, তবে কাউকেই ভেতরে যেতে দেয়া হয়নি। পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোঁয়া আসতেছে, তারপরে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসছি। আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও ধোঁয়া বের হইতেছে। ওই জায়গায় একটা জুতার দোকান আছে, তারপরে একটা হোটেল আছে, ওই জায়গা থেকে মনে করেন ধোঁয়া বের হইতেছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে। তারপরে আমরা সবাই গেট খুলে বের হয়েছি। বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে। ফোন দিছে বাজার থেকে যে আমরা আসছি, আসার পর ভেতরে ঢুকছি, 10 মিনিটও থাকতে দেয় না, বের করে দিছে। ভিতরে তো লোক নেই, আমরা তো অফ করে বের হয়ে গেছি মার্কেট। তো এখন খবর পেয়ে আসলাম, এখন তো ঢুকতেও দিতেছে না, ভিতরে কি হচ্ছে তো কিছুই জানি না। আমার হচ্ছে লিফটের 3-এ 365 নাম্বার দোকান, মোবাইলের দোকান। আগুন কিভাবে লাগছে আমরা জানি না, আমরা একটু আগে শুনতে পারলাম। আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় সোয়া 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর 3:30টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস। ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ নাই, তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দিনে চলতে না পারলেও রাতে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। আদালতের নিষেধাজ্ঞার পরও নিয়ন্ত্রণহীন এই বাহনটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ এ বাহন বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। বিদ্যুতের অপচয় রোধ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করা হলেও ঢাকার রাস্তায় বন্ধ হয়নি 3 চাকার এসব অবৈধ বাহন। সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক পুলিশের ভয়ে দিনের বেলা মহাসড়কে উঠতে না পারলেও রাত বাড়ার সাথে সাথে মহাসড়ক চলে যায় অটোরিকশার দখলে। প্রেশার কম পড়ে বা অটোরিকশা চালাতে একটু ভালো লাগে আর কি, পরিশ্রমটা কম হয়। 100% রিস্ক আছে, কারণ এই গতিটা অতিরিক্ত, গাড়ি তুলনায় গতি অনেক বেশি। অনেক ড্রাইভার আছে মনে করেন যে খুব স্পিডে যায়, অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, উল্টাপাল্টা চালায় অনেক মানুষের উপর দিয়ে উঠায় দেয়। রাস্তায় উঠতে পুলিশ ও স্থানীয়দের চাঁদা দিতে হয়, এজন্য কোথাও কেউ বাধা দেয় না বলে জানান রিক্সা চালকরা। এলাকায় নেতারা কাট দেয়, কাটের বিনিময়ে চলে। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আবার এটার সাথে বড় বড় টিআই নেতারা জড়িত আছে। অবৈধ এ বাহন বন্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অটোরিকশা ব্যবহার না করার পরামর্শ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রাত 10টার পরে দেখা যায় যে এই ব্যাটারি চালিত বাহনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি না উঠি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে। ঢাকা শহরে কিন্তু আমরা একটিমাত্র কর্তৃপক্ষ না, এখানে আরও অনেক সংস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা লক্ষ্য করি যে আমরা কঠোর হলেও অন্যদের শৈথিলতার কারণে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। আর ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে এগুলো একদিক দিয়ে অবৈধ, অন্য দিক দিয়ে হচ্ছে যে এগুলো অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু নাই। এবং দ্বিতীয়টা হচ্ছে যে এগুলো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে, কারণ ব্রেকিং সিস্টেম ভালো না এবং যারা চালাচ্ছে তারাও আসলে সচেতনভাবে চালাচ্ছে না। এবং দুই হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাষ্ট্রীয় যে বিদ্যুৎ আমাদের, সেই বিদ্যুতে কিন্তু অপচয় করছে তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সবার আগে এসব বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 16 জনের প্রাণহানি। স্থায়ী যুদ্ধ বন্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থী বিক্ষোভ। বাগেরহাটের রামপালে খুলনা মোংলা মহাসড়কে চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যান আরোহী 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। সকালে চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন থেকে ইঞ্জিন চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়, আহত হয় চালকসহ 4 জন।
আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। নির্মাণের ৩ বছরেই বিলীনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের নদী তীর সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এ বছরও তালতুলি লঞ্চঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল ৩ দিনে সিসি ব্লকের প্রায় ৫০ মিটার এলাকায় ধসে পড়েছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এ প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়ানক গ্রাস থেকে দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় ২০১৭ সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ৩৩০ কোটির এই প্রকল্প শেষ হয় ২০২১ সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ৩ বছর যেতে না যেতেই ২০২৩ থেকে এই প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় ২৫৮ মিটার এলাকা বিলীন হয়ে গেলে ৩৩,০০০ পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামত উচিত, কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের ডুসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। ২০২১ থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ ২-৩ বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান পাবো, ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতে আছি ৩ বছর যায় না, এই ব্লক আবার দইসা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা। আমাদের কিন্তু এখনো কোথাও ১২ মিটার, কোথাও ১৪ মিটার, কোথাও ৫ মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এই ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো ৩টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। তবে হাসপাতালে পানির সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি, বিশুদ্ধ পানিটা সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি পল্লীবিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, খাইতে পাচ্ছি না, আমরা পল্লীবিদ্যুৎ যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পানি নিয়ে আসছে। কালকে এবং পরশু আমি পিডিপি অফিসের ভিতর থেকে যে ওখান থেকে পানি এনেছি 2 থেকে 4 বার। তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে গ্রামের মানুষের ফিল্টারের পানি দিনের মধ্যে উনি একটা দ্বিতীয় জলের ব্যবস্থা করে দিতে পারছে। পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরে কেউ এখনো আমাকে এইভাবে জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনে নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে 2টি বোমা হামলায় নিহত হয়েছে নারী শিশুসহ 8 ফিলিস্তিনি।
আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আর রাফায় বিমান হামলায় প্রাণ গেছে 2 শিশুসহ 5 জনের। এছাড়াও খান ইউনিসে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। গাজা উপত্যকার দক্ষিণে রাফাতে ইসরায়েলি হামলা অব্যাহত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ নিয়ে প্রাণ গেছে 34,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনির। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য অর্থায়ন এবং রাজনৈতিক সমর্থন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের আন্দোলন। কলম্বিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের 25টি বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। আটক হয়েছে অধ্যাপক সহ অনেক শিক্ষার্থী। একই দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসেও বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার শিক্ষার্থী। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ছড়িয়ে পড়া আন্দোলনে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর এভাবেই চড়াও হতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। হাত পেছনে নিয়ে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তাকে পড়ানো হয় হাত করা জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে জর্জিয়া অঙ্গরাজ্যের এমডি বিশ্ববিদ্যালয়ে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত, যা ছড়িয়ে পড়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। ছাত্র বিক্ষোভ দিনকে দিন রূপ নিচ্ছে দাবানলে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত আন্দোলনের লাগাম টানতে বলা হলেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে তাদের পক্ষ থেকে। আমাদের আন্দোলন চলবে, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেই এখানে অবস্থান করব। ফিলিস্তিন এবং নিপীড়িত জনগণের মুক্তির জন্য আমরা বলতে চাই, এই দেশে অন্যায় রাজনৈতিক ব্যবস্থার পক্ষে দাঁড়াবো না। গাজায় গণহত্যার মতো অপরাধে অর্থ সহযোগিতা দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে চায় না বলে সাফ জানিয়েছেন কলম্বিয়ার শিক্ষার্থীরা। গেল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় নারী ও শিশুসহ নিহত ছাড়িয়েছে 34,000। নির্বিচারে এমন হত্যাকাণ্ডে নীরব মার্কিন প্রশাসন। খোদ নেতানিয়াহু প্রশাসনকে প্রকাশ্যে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তার অনুমোদন দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। এর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে মার্কিন শিক্ষার্থীরাই। নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও একই চিত্র। অনেক ইহুদিও এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতারের খবর আসছে প্রতিনিয়ত। টেক্সাসের অস্টিনে সেখানকার গভর্নর নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বিক্ষোভকারীদের আটক করতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভের সময় আটক হন বেশ কয়েকজন। আন্দোলনে একাত্মতা জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসেছেন। ফিলিস্তিনপন্থী আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ। শহরের মোড়ে মোড়ে সশস্ত্র নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে লন্ডনেও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। মেট্রোপলিটন পুলিশ বিবৃতিতে জানায়, ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি ইসরায়েলি পন্থীরাও পাল্টা বিক্ষোভের প্রস্তুতির কথা জানিয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোটার উপস্থিতি বাড়াতে জোর চেষ্টা চালালেও প্রধানমন্ত্রী মোদির আবেদনে সাড়া মেলেনি। শুক্রবার দ্বিতীয় দফায় আরও কমেছে ভোটার উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন, মোদির শাসনের ওপর এক ধরনের অনাস্থা থেকেই তার সমর্থকরা কেন্দ্র বিমুখ হচ্ছেন। এদিকে আসামের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF বলছে, সরকার একাধিক ট্রেন বাতিল করে মুসলিম ভোটারদের আটকানোর চেষ্টা করছে। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার 13টি রাজ্যের 88টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হয়। এদিন যেসব আসনে ভোট হয়েছে তার মধ্যে 55টি এখন বিজেপির দখলে। কংগ্রেসের হাতে আছে 20টি আসন। বিজেপির দখলে থাকা আসনগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এ দফায় মোট ভোটার ছিল 15.5 কোটিরও বেশি। মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায়ও আশানুরূপ ভোট পড়েনি। কর্ণাটক ও কেরালায় ভোট পড়েছে 64% মতো, আর রাজস্থানে 60%-এরও কম। প্রায় 72% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। আসামে 71%-এরও কিছুটা কম। সবচেয়ে বেশি ভোট পড়েছে মণিপুর ও ত্রিপুরায় 76%। ছত্তিশগড়ে পড়েছে 72% ভোট।
19 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় দ্বিতীয় দফার বিষয়টিকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল নির্বাচন কমিশন। বিভিন্ন জনসভায় ভোটারদের রীতিমতো কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী মোদিও। কিন্তু দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরো কমেছে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, মোদির শাসনের ওপর অনাস্থা থেকেই কেন্দ্র বিমুখ ভোটাররা, আর বিজেপির হিন্দুত্ববাদের নীতিও অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার 3 জেলা করিমগঞ্জ, হাইলকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম ভোট পাওয়ার সম্ভাবনা নেই বিজেপির, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর এ কারণে ওই অঞ্চলের মুসলিমরা যাতে ভোট দিতে না পারে সেজন্য একাধিক ট্রেন বাতিলের অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। ফিলিপাইন, থাইল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। এতে ভোগান্তি পোহাচ্ছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন 30 জন। ভয়াবহ এই আবহাওয়ার জন্য এল নিনোর প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। গ্রীষ্মের শুরুতেই খরতাপে বিপর্যস্ত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। ফিলিপাইন ও থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। অতিরিক্ত গরমে অতিষ্ঠ লাখ লাখ বাসিন্দা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির 82টি প্রদেশের অর্ধেক জুড়েই খরা দেখা দিয়েছে। অন্য এলাকাতেও পানি শুকিয়ে গেছে। ফলে দেশটিতে এবার ফসল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডে হিটস্ট্রোকে মারা গেছেন 30 জন। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্যাংককে বুধবার তাপমাত্রা 40.1 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে এসি ব্যবহার বাড়ায় দেশটিতে বিদ্যুতের চাহিদার নতুন রেকর্ড করা হয়েছে। এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য উষ্ণতম মাস, কিন্তু এবছর তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বেড়েছে। ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য ঝুঁকি। 2023 সালে আবহাওয়া, জলবায়ু এবং পানি সম্পর্কিত বিপদের দিক থেকে বিশ্বের সবচেয়ে দুর্যোগ বিধ্বস্ত অঞ্চল ছিল এশিয়া। বিশ্বজুড়ে চরম বিরূপ আবহাওয়ার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়ও অনেকটাই দায়ী। এতে আরও ঘন ঘন দাবদাহ, বন্যা, দাবানলের মতো মারাত্মক বিপর্যয় সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র দাবদাহে পড়ছে দেশ। হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। বিপাকে খেটে খাওয়া মানুষ। কাল খুলছে স্কুল কলেজ, বন্ধ প্রাক-প্রাথমিক। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান ঢাকার কাচঘেরা বহুতল ভবন। এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে, দাবি জাপা চেয়ারম্যানের। জাল জালিয়াতির আশ্রয়ে ফুলবাড়িয়ায় রেলের 4 একর জমি বেদখল। মালিকানা দাবি 96 জনের। মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। এবং পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী চক্রের 3 সদস্য গ্রেফতার। ফেসবুকে গোপন গ্রুপ খুলে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করার অভিযোগ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।